আসসালামু আলাইকুম। আরো একটা অ্যানালিসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্যাস্টন রিভিশন প্রোগ্রামে প্রোগ্রামের অ্যানালিসিস রোডম্যাপ ক্লাসগুলোর কি উদ্দেশ্য, প্রতি ক্লাসে আমি একটা জিনিস বলে দিই, সেটা হলো যে তোমাকে আমি ইম্পর্টেন্ট টপিক বলে দিব। এর মানে এই না যে তোমার কাজ শেষ, তুমি এই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখার পরবর্তীতে নিজে সুন্দর মতো টেস্ট পেপার মেডিজি থেকে এই ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আজকের অ্যানালিসিস রোডম্যাপ। আজকের অ্যানালিসিস রোডম্যাপে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিকস দেখে নিব। প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো অ্যাজ অলওয়েজ ভালো স্টুডেন্টদের জন্য না, কিন্তু যারা আমরা পাস করতে চাই, পাস মার্ক নিয়ে টানাটানি অর্থাৎ টিটিপি টানে টুনে পাস দল আমরা, তাদের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করলে অ্যাটলিস্ট টিচার কিছু মার্ক দেয়। এই চ্যাপ্টারের কোশ্চেন আসার টপিক, প্রথম যে টপিকটা সেটা হলো ঘনমাত্রা নির্ণয়ের। এটা তুমি পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থেকেই ভালো মতো বুঝতে পারবা। এটা চ্যাপ্টারের টপিক হলো, বাট এখান থেকে কোশ্চেন আসে। আর যেটা আসে সেটা হলো 4 ডিজিট 2 ডিজিট ব্যালেন্স আর পল বুঙ্গি ব্যালেন্স। আই ডোন্ট নো হোয়াই দ্যাট নেম পল বুঙ্গি ব্যালেন্স, বাট এটাই নাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা জানতে হবে সেটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই দুটা ডিফারেন্স কি কি, কোনটার উদাহরণ কি কি, আমাদের মাইক্রো এবং সেমি মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতির মধ্যে ডিফারেন্স কি 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 ইউজ হয়, এবং আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আসে সেটা হলো আমাদের এই হ্যাজার্ড সিম্বল অনুযায়ী কোন পদার্থকে কিভাবে আমরা ডিসপোজ করব। স্পেশালি আমাদের বইতে বেশ কিছু দেওয়া আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই জিনিসগুলা আমরা কিভাবে সংরক্ষণ করব, কিভাবে ডিসপোজ করব, এবং আমাদের কিছু ল্যাবরেটরি জিনিসপাতির ব্যবহার আছে, বিকার, মেজারিং সিলিন্ডার, বুলেট, এগুলা কনিক্যাল ফ্লাক্স, এগুলো আমরা কিভাবে ব্যবহার করি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর আমাদের হলো পরিষ্কারক যে দ্রবণগুলো আছে, ডেকন 90, তারপর হলো ক্রোমিয়াম H2C2 K2Cr2O7 দিয়ে যেটা আমাদের বানায়, এই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে আসে। ভালো স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটা জাস্ট ফর এমসিকিউ, খারাপ স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন অ্যান্সার করা ট্রাই করতে পারো। এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের সবার প্রিয় এবং সর্বাধিক তথ্য সম্বলিত একটা চ্যাপ্টার, সেটা হলো গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসবে সেটা হলো আমাদের নিঃসন্দেহে কোনো কথাবার্তা নাই দ্রাব্যতা গুণফল। আমার অধক্ষেপ পড়বে কিনা, দ্রাব্যতা গুণফল এবং অধক্ষেপ পড়বে কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট হলো রিডবার ধ্রুবকের ম্যাথ, অর্থাৎ আমাদের যে নির্গত আলোটা আছে এটা যদি লাইন সংখ্যা দিয়ে বলে, এটা যদি আমাদের কোন বর্ণের বলে, কি ধরনের আলো বের হচ্ছে, কি ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আসতেছে, সবকিছু এখান থেকে আসতে পারে, ঠিক আছে? এবং আমাদের এর পরবর্তী ইম্পর্টেন্ট টপিক হইল আমাদের KLMN, অর্থাৎ আমাদের প্রথম শক্তি স্তরের জন্য, দ্বিতীয় শক্তি স্তরের জন্য, তৃতীয় শক্তি স্তরের জন্য, বিশেষ করে তৃতীয় আর চতুর্থ ইলেকট্রন ধারণ ক্ষমতা KLMN দিয়ে বের করতে হয়, এটা আমাদেরকে জানতে হবে। এবং আমাদের যে নীতিগুলো আছে, পলির বর্জন নীতি, এই নীতি, ওই নীতি, আমাদের নীতিগুলো জানতে হবে। যে দ্রাব্যতার গুণফল পড়বে সে সময়ায়ন প্রভাবও কিন্তু ওটার সাথে সাথে পড়ে ফেলবে। এখন এই চ্যাপ্টার আরেকটা ইম্পর্টেন্ট টপিক হইল গিয়া আয়ন শনাক্তকরণ। যতগুলো আয়ন শনাক্তকরণ আছে প্রত্যেকটার ইকুয়েশন, প্রত্যেকটার উৎপাদ, প্রত্যেকটার বিক্রিয়ক, প্রত্যেকটা দ্রবণের কালার, অধক্ষেপের কালার, এটা ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমাদের যে নীতি, হুন্ডের নিয়ম, এটা তো ওই আগেরটার সাথে কানেক্টেড, ঠিক আছে? আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল খুবই ভালো মতো পড়ে যেতে হবে, দুটার বৈশিষ্ট্য কি কি এবং দুইটার মধ্যে পার্থক্য কি কি। আর আমাদের যে MVR নির্ণয় করার যে সূত্রগুলো আছে এগুলো খুব রেয়ারলি আসে, বাট জাস্ট সূত্র জানা যাবা। সূত্রগুলোকে আমাদের হাইড্রোজেন পরমাণুর আকারে, অর্থাৎ 13.6 দিয়ে যে আমাদের R² একটা সূত্র আছে না, ওই টাইপের একটা সূত্র ইলেকট্রন ভোল্ট দিয়ে যে বের করা যায়, অর্থাৎ আমাদের হাইড্রোজেনটাকে আদর্শ ধরে বাকিগুলো এই রাশি থেকে ডিরেক্ট বের করা যায়, পুরা ওই কঠিন সূত্র মনে রাখতে হয় না, ওই থিমে ম্যাথ করলেও ম্যাথ পুরাপুরি রাইট দিবে। সো এই গেল আমাদের গুণগত রসায়ন। এরপরে চলে আসলো আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আমাদের কিছু থিমস ক্লিয়ার রাখলেই এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করা যায়। সেটা হলো আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্মের ক্রম, পর্যায়ভিত্তিক ধর্মের ক্রম, এই জিনিসটা খুবই ভালো মতো পড়তে হবে। কিভাবে কিভাবে পড়তে হবে, এটা যদি আমাদের পর্যায় সারণী হয় তাইলে ডানে থেকে বামে গেলে আকার বাড়ে না কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে না কমে, গণনাঙ্ক বাড়ে না কমে, ধরনাঙ্ক বাড়ে না কমে, স্ফুটনাঙ্ক বাড়ে নাকি কমে, ধাতব ধর্ম বাড়ে নাকি কমে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে নাকি কমে, ইলেকট্রন আসক্তি বাড়ে নাকি কমে, প্রত্যেকটা আমার জাস্ট পর্যায় সারণীর ডানে না বামে কি হয় সেটা জানতে হবে। তারপরে বুঝুন বাজান, ঠিক আছে? যে কি একটাই ব্যাখ্যা সবগুলা, যে আমার মধ্যের
প্রোটন সংখ্যা সেম থাকতেছে, ইলেকট্রন স্তর বাড়তেছে, যার কারণে বেশি আকর্ষণ করতে পারতেছি না, বা আমার ইলেকট্রন স্তর বাড়তেছে, প্রোটন সংখ্যা সেম থাকতেছে, বেশি আকর্ষণ করতেছে, এরকম সেম এক ব্যাখ্যা দিয়ে সব পার করায় দেওয়া যায়। ঠিক আছে, এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো আমাদের সংকরায়ন। সংকরায়ন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের হাজারী নাকসারের বই যে কটা সংকরায়ন আছে প্রত্যেকটা সংকরায়ন জানতে হবে, প্রত্যেকটার বন্ধন কোণ জানতে হবে, এবং আমাদেরকে জানতে হবে হলো ভিএসইপিআর। ভিএসইপিআর তত্ত্ব বা সংকরায়ন নিয়ে যদি কারো কনফিউশন থাকে এটা পড়বা হলো গুহ স্যারের বই থেকে। গুহ স্যারের বই আমাদের খুবই ভালো মতো সংকরায়নটা বুঝাইছে। ঠিক আছে, এরপরে পড়তে হবে হলো গিয়ে আমাদের ফাজানের নীতি। আর এই যে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের বামে ডানে উপরে নিচে যে চেঞ্জগুলা হচ্ছে, এই চেঞ্জগুলোর মধ্যে প্রত্যেকটা থেকে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো ব্যতিক্রমগুলা ভাইয়া। বেরিলিয়াম বোরন, ক্লোরিন ফ্লোরিন, কেন যেটা হওয়ার কথা ওইটা হইলো না, অক্সিজেন নাইট্রোজেন কেন হওয়ার কথা ছিল এটা কিন্তু হইলো এইটা। সো প্রত্যেকটার ব্যতিক্রমগুলা খুবই ভালো মতো পড়বা। আর লাস্টে পড়বা হইলো গিয়া আমাদের হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এই টপিকগুলো যদি কেউ ক্লিয়ার করে যায় সে এই চ্যাপ্টার পার হয়ে যাবে। আমি যদি রিপিট করি, সংকরায়ন, ভিএসইপিআর তত্ত্ব, ঠিক আছে, সংকরায়নের মধ্যে কঠিনগুলা লাগবে না, নরমালগুলা পড়লেই হবে। যদি কারো খুব বেশি ভালো করার ইচ্ছা থাকে সে জটিল যুগ একটু দেখে যাবে, সেম সংকরায়ন শীট। তার পরবর্তীতে পর্যাবৃত্ত ধর্ম ডানে ভাবে উপরে নিচে কি হয়, কেন হয়, ব্যতিক্রমগুলা, আর হাইড্রোজেন বন্ধন, এগুলা করলেই ইনাফ। আর ফাজানের নীতি ওই পর্যাবৃত্ত ধর্ম দিয়েই ওই সেম ব্যাখ্যা দিয়ে পার হয়ে যাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টারে আরো অনেক কিছু লেকচার ভাইয়া, এগুলা দেখিও না, এগুলা ডান বাম কিছু দেখিও না, আমি যেটা কইছি সেটুকু পড়ো। রাসায়নিক পরিবর্তন ভাইয়ারা, এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, কিন্তু মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা আমরা বুয়েটের জন্য পড়তেছি না, এটা আমরা পড়তেছি এইচএসসির জন্য। রাসায়নিক পরিবর্তনে আমাদের প্রথম যেটা আসবে সেটা হলো কেপি আর কেসি নির্ণয়। কেপি কেসি নির্ণয়ের জন্য বা কেপি কেসির কনভার্সনের জন্য যে বেসিক কেসগুলা, সেটা হলো ধরো আমাদের NH3, তারপরে হলো P2O5, N2O4, মানে যেগুলো একদম বইয়ের খুব সিম্পল জিনিসপাতি, বইয়ের 3টা যৌগ দিয়ে সাধারণত এই ম্যাথটা বোঝানো হয়েছে। সো এই জায়গা থেকে কেপি কেসি আমাদেরকে পড়তে হবে, ওই ম্যাথগুলা করলেই ইনাফ। যেমন ওই যে আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, ডিরেক্টলি মিলাই দেওয়া যায় এই সূত্র দিয়ে। ঠিক আছে, কিছু স্পেশাল কেস আছে। ওকে, এটা হলো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক 1 নাম্বার। দ্বিতীয় যেটা সেটা হলো কোনো কথা নাই, ডান বাম উপর নিচ নাই, বাফার দ্রবণ, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, হেন্ডারসন হাসেলবাখের সমীকরণ, রক্তের বাফার, প্রত্যেকটা জিনিস বাফার দ্রবণ থেকে। বাফার দ্রবণ যদি অম্ল অ্যাড করি কি হবে, ক্ষার অ্যাড করি কি হবে, কিভাবে বাফার ক্রিয়া কাজ করে ভালো মতো পড়তে হবে। এর পরবর্তীতে আমাদের অ্যাসিড ক্ষারের প্রশমন তাপ, কেন CH3COH এর কম হয়, কেন হাইড্রোফ্লোরিক অ্যাসিডের বেশি হয়। ঠিক আছে, এরপরে আমাদের দহন তাপের যে হেসের সমষ্টিকরণ সূত্র, এখান থেকে ম্যাথ আসে। ঠিক আছে, সো 3টা টপিক আমরা জানলাম। আর পিএইচ পিওএইচ নির্ণয়, এটা যেমন সিম্পলি আসে ঠিক তেমনি আসে হলো অজওয়াল্ডের লঘুকরণ সূত্র। ঠিক আছে, অজওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে এটা আসে। লাস্ট বাট নট লিস্ট 2টা জিনিস পড়ে যাবা, সেটা হলো লা শাতেলিয়ার নীতি আর আরহেনিয়াসের সমীকরণ। এই 2টা ইম্পর্টেন্ট, এই 2টা থেকে ব্যাখ্যা লিখতে দিতে পারে তোমাকে, যে এটা হইলো, কেন হইলো, কিভাবে হইলো, আমি যদি চাপ কমাই তাহলে কোন দিকে যাবে, তাপ বাড়াই কোন দিকে যাবে, এই টাইপের কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে আসে। টপিক শুনে বেশি মনে হচ্ছে, কিন্তু যদি একটা টপিক একবার থিমটা ক্লিয়ার করে ফেলে ওই টপিক থেকে যেই সৃজনশীল দেখ না কেন আমরা পারবো। ঠিক আছে, আচ্ছা, রাসায়নিক পরিবর্তনের পরে আমাদের চলে আসলো কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টারটা থেকে খুব একটা বেশি কিছু পড়ার নাই, যদিও এটা হলো টিটিপি চ্যাপ্টার, অর্থাৎ যারা টাইনা টুইনা পাস করতে চাই তাদের জন্য এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো গিয়ে আমাদের ভিনেগার, এবং ভিনেগার কিভাবে তৈরি করা হয়, ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। দ্বিতীয় যে জিনিসটা এখান থেকে আসে অনেক বেশি, সেটা হলো টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে, কিভাবে গ্লাস ক্লিনার কাজ করে, এই 2টা জিনিস জানতে হবে। আর যেটা আসে সেটা হলো কৌটাজাতকরণ। ঠিক আছে, কৌটাজাতকরণ, কৌটাজাতকরণ থেকে কি আসতে পারে, এনিথিং আসতে পারে। তোমাকে বাঁশ কৌটাজাতকরণ করতে পারে, আম করতে পারে, গোস্ত কইতে পারে, মাছ কইতে পারে, প্রত্যেকটারই প্রসেস এক্সাক্ট সেম। ব্রাঞ্চিং, এক্সজস্টিং, ইন্টর্টিং, সিলিং, এই মালপাতি লিখবা আরেকবার, আগে কাইটা দিব, তারপর একটা কি ডিফারেন্সটা কোন জায়গায় হয় বলো দেখি, জাস্ট একটা দ্রবণ যে কোনটাতে কি দিব, একটাতে 20% সুগার দ্রবণ প্লাস 20% NaCl দ্রবণ, আর একটাতে ডিফারেন্ট একটা। সো জাস্ট তোমাকে জানতে হবে তুমি দ্রবণটা কি ডিফারেন্স দেবে, বাকি সব বুঝুম বাজেন দিয়ে এমনি লিখে দিবা। ঠিক আছে, এই দিয়েই কিন্তু আমাদের ফার্স্ট পেপার শেষ। ফার্স্ট পেপার কেমিস্ট্রি খুব একটা কঠিন না, কিন্তু আমি যে টপিকগুলো বললাম, হ্যাঁ টপিক কম, ফার্স্ট পেপারে কিন্তু টপিক কম, কিন্তু প্রত্যেকটা টপিকের কিন্তু পরিধি অনেক বেশি। সো তোমাকে আগে বুঝতে হবে, মনে রাখতে হবে কেমিস্ট্রি ইজ থিওরিটিক্যাল,
অর্থাৎ ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকবে খুবই কম, আমাকে ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যাগুলো যাতে প্রপার হয়, ব্যাখ্যাগুলো যাতে প্যারা প্যারা করে লিখতে পারি, ব্যাখ্যাগুলো যাতে টিচারের পরে মনে হয় না যে সে চ্যাংড়াটা ভুলে মানে ভুজুং ভাজাং দিয়ে লেখে নাই, প্রপারলি ব্যাখ্যা লিখছে। এবং যে কোনো জায়গায় যদি ইকুয়েশন লেখার সুযোগ থাকে, গ্রাফ আর্ট করার সুযোগ থাকে, এনিথিং যদি কোনো কিছু এক্সট্রা অ্যাড করার সুযোগ থাকে, যদি নাও চায় অ্যাড করে দিবা, দেখবা কেমিস্ট্রিতে নাম্বার বেশি আসতেছে। এই ক্লাসটা করার পরে তোমার প্রথম দায়িত্ব হলো সুন্দর মতো ক্লাস শেষে মেডিজি ওপেন করবা, প্রতি চ্যাপ্টারের মেডিজি থেকে 15টা করে সিকিউ সলভ করবা। আমি যে টপিকগুলো বললাম তুমি এই টপিকগুলোর উপরেই কিন্তু মেজরিটি সিকিউ পাবা। তো এর মধ্যে অ্যাটলিস্ট 5টা সিকিউ নিজ হাতে লিখে সলভ করার চেষ্টা করিও, নাইলে দেখবা পরীক্ষার হলে সবই পারতেছো কিন্তু লিখতে পারতেছো না। এইটুকু ছিল আজকের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টাটা।